জাহিন আর জিয়ানকে রাখা হলো এক সেলে। দুজনে চুপচাপ বসে আছে। জাহিন জিয়ানের সামনে এসে বলল, কি দরকার ছিল আমার বিপক্ষে যাওয়ার? আমার প্রতি তোমার বিশ্বাস নেই ভাইয়া? জিয়ান বলল, বিশ্বাস? তাও আবার তোর প্রতি? বিশ্বাস এই কথাটা শুনে লজ্জায় এতক্ষণে আত্মহত্যা করেছে। কোথায় রেখেছিস নয়নাকে? একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের বিপক্ষে চলে গেলি? আমাকে একবার বলতে তো পারতি। জাহিন বলল, আর তুমি প্রেম করলে আরেকজনের সাথে, বিয়ে করলে ভাইয়ের প্রেমিকাকে? জিয়ান বলল, তুই ভুল ভাবছিস। সুনয়না তোকে কখনো ভালোবাসেনি। ইনফ্যাক্ট ও তোকে সহ্য করতে পারতো না। আমাকে অনেকবার বলেছে তোর ব্যবহার ওর পছন্দ না। হো রিয়েলি? আমাকে তোমার বলদ মনে হয়? জিয়ান বলে উঠল, তুই স্বার্থপর। স্বার্থপর মানুষ বলদ হয় না, ধ্বংসকারী হয়। তারা নিজের স্বার্থের জন্য সব ধ্বংস করে দেয়। আর তুমি তুমি আর অন্তর কাজটা ভালো করনি। আমি জাহিন চৌধুরী। আমাকে থামানোর ক্ষমতা কারোর নেই। তোমার ধারণাও নেই আমার ক্ষমতা সম্পর্কে। জিয়ান বলে উঠল, তোর অপকর্মের শাস্তি তুই নিশ্চিত পাবি। ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার ভাই। তো মরে যা। কেন বেঁচে থাকার জন্য আমার পরিচয় টানছিস? আমার পরিচয়, আমার নামকে ঘৃণা করিস না? জিয়ান বলল, আমাকে বাঁচতে হবে। তোর পাপকে ধ্বংস করতে বাঁচতে হবে। আমার অর্ধাঙ্গিনীর জন্য বাঁচতে হবে। তোর মতো কুলাঙ্গারের জন্য মরবো কেন? জাহিন বলল, কার জন্য বাঁচবি? তোকে অন্তর পুরো সত্যিটা বলেনি? বলেই অট্টহাসি দিতে লাগলো জাহিন। জিয়ান বলল, কোন সত্যির কথা বলছিস তুই? আমি তোর কোনো ফাঁদে পা দেব না। বিশ্বাস করি না তোর মতো পশুকে। জাহিন বলল, মিস্টার পাইলট জিয়ান রেজা চৌধুরী, কান খুলে শোন। আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে আমি নিজের হাতে হত্যা করেছি। এই হাত দিয়ে সাজেকের পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আরো 6 মাস আগে। আপনার অর্ধাঙ্গিনীর মৃত্যু 7 মাস চলছে। অফস 5 মাস পর তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আপনি বেঁচে থাকবেন তো? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। চোখ মুখ লাল হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে সজোরে লাথি মারল জাহিনের কোমরের নিচে। আচমকা আক্রমণে জাহিন ছিটকে দেওয়ালে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল। মাথা কেটে ফিনকি দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। জাহিন মাথায় হাত দিয়ে রক্ত স্পর্শ করে বলল, আমি মারলে এখানেই স্পট ডেথ হবে তোমার। কিন্তু আমি তো এত সহজে তোমাকে মরতে দেব না। কষ্ট পেয়ে পেয়ে তিলে তিলে ধুকে ধুকে মরবি জেলে বসে। জিয়ান উঠে এসে জাহিনের গলা চেপে ধরল, তোকে আমি মেরেই ফেলবো। আমার নয়নার কিছু হলে তোকে আমি ছাড়বো না। ভুলে যাব তুই আমার ভাই, তোর সাথে কোনো কালে রক্তের সম্পর্ক ছিল। ততক্ষণে পুলিশ এসে দুজনকে ছাড়িয়ে নিল। জাহিনকে সাময়িক চিকিৎসার জন্য জেলখানার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। জিয়ানকে আলাদা সেলে বন্দি করে রাখা হলো। আপনার কি লজ্জা নেই? না, নেই। বইয়ের কাছে কিসের লজ্জা? কেসের কি হলো? এই দেশে কি সুষ্ঠু বিচার কখনো সম্ভব না? একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে? অনিকেত বলল, জিয়ানের ফাঁসির আদেশ এসেছে। তবে শেষ মুহূর্তে জাহিনের বন্ধু অন্তর কেসটা পাল্টে দিয়েছে। অনিকেত সবটা খুলে বলল শাইনাকে। সব শুনে শাইনা স্তব্ধ। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার মনে হয় জাহিন ভাইয়া জিয়ান ভাইয়াকে বাঁচানোর জন্যই এইরকম একটা প্ল্যান করেছে। অনিকেত বলল, বুঝতে পারছি না কি হচ্ছে। তবে যাই হোক, আমি চাই জিয়ান আবারও ফিরে আসুক আমাদের মাঝে। নয়না মেয়েটার সাথে কি হলো? কোথায় গায়েব হয়ে গেল? মেয়েটা যেখানেই থাকুক ভালো থাকুক। শাইনা বলল, বড্ড দরদ উথলে পড়ছে বন্ধুর বইয়ের জন্য। এত দরদ আপনি আগে তো জানা ছিল না। অনিকেত বলল, কি উল্টোপাল্টা বলছো? মেয়েটা আমার বোনের মতো।
তুমি ছাড়া পৃথিবীতে সব মেয়ে আমার বোন। শায়না বলল, এসব কথা ছাড়ুন, আসল কথা বলুন। আসল কথা বড্ড তেতো। তুমি কি সত্য তা সহ্য করতে পারবে? শায়না বলল, যতই তেতো হোক, আমি জানতে চাই। নয়না তাকিয়ে আছে চাঁদের দিকে। চাঁদের আলোটুকু যেন নয়নার হৃদয়ে ছড়িয়ে পড়েছে। মানুষ যেন বাস্তবতায় খুব দ্রুতই বড় হয়ে যায়। বয়সের চেয়ে যে মানুষ বাস্তবতার মুখোমুখি হয়, জীবন তাদের খুব দ্রুতই বড় করে তোলে। থালা মোয়ানা, অলিভিয়া বলে ডাকলো। নয়না দৃষ্টি ঘুরিয়ে বলল, জি বাবা। তৈরি হও, আমাদের এখন রওনা দিতে হবে। দুর্গম রাস্তা, রাতের অন্ধকার আর হিংস্র প্রাণীদের ফাঁকি দিয়ে পৌঁছাতে হবে গন্তব্যে। নয়না বলল, আমি প্রস্তুত। রাতের অন্ধকারে থালা মোয়ানার হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছে নয়না। মেইন রাস্তায় যখন পৌঁছালো, তখন ভোর 4টা বা 3:30 বাজে। সেখানে দাঁড়িয়ে আছে সিএনজি। থালা মোয়ানা নয়নার হাতে কিছু টাকা গুঁজে দিলেন, সাথে দিলেন তার মেয়ের জন্য তৈরি করা স্বর্ণের চেন, আংটি। নয়না বলল, বাবা, এসবের কোনো দরকার নেই। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। থালা মোয়ানা নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, মারে, বাবা ডাকের দায়িত্ব যে অনেক। আমি যতদিন বেঁচে আছি, আমার সামর্থ্য অনুযায়ী করব তোর জন্য। এখানে তেমন কিছুই নেই, তবু এতটুকুতে আমি আমার সব ভালোবাসা পাঠালাম। নয়নার চোখের কোণে পানি চিকচিক করছে। রক্তের সম্পর্ক না থাকার পরেও মানুষটা এত আপন, যেন বহু জন্মের সম্পর্ক। কাঁদিস না, যা, গাড়িতে গিয়ে বস। নয়না বলল, আপনি যাবেন না বাবা? না, আমার সফর এই পর্যন্তই। ভোর হওয়ার আগেই আমাকে ফিরতে হবে, যাতে করে সন্দেহ না হয়। যা, ভালো থাকিস। কোনোদিন যদি দুঃখ তোর কাছে আসে, মনে রাখিস, দুঃখ কেবল দুর্বল মানুষকে ভাঙতে পারে না। ওখানে থাকতে ইচ্ছে না করলে চলে আসবি এই বাবার কাছে। নয়না সিএনজিতে উঠে বসলো। নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে। এতগুলো দিন মায়া, ভালোবাসা, স্নেহ দিয়ে আগলে রেখেছে এই মানুষটা। নয়নার ইচ্ছে করছে এখানেই থেকে যেতে। এমন একজন মানুষ এখন আর কই পাওয়া যাবে, যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। নয়না বাস স্টেশনে পৌঁছে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশান এগিয়ে এসে বলে, কোনো কষ্ট হয়নি তো আসতে? এরকম উদ্ভট প্রশ্ন শুনে বিরক্ত হলো নয়না। না, কিসের কষ্ট? আমি তো রোলার কোস্টারে চড়ে এসেছি, খুব আরামে। হো সরি, বেশি কষ্ট হয়েছে? মোটামুটি। বাস কটায় ছাড়বে? 5টায়। চলুন, সামনের রেস্তোরাঁ থেকে নাস্তাটা সেরে নেই। আমার খিদে নেই। ওখানে বসতে হবে 1 ঘন্টা। আচ্ছা, চলুন। এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। ঈশান জিজ্ঞেস করতে চাইছিল কিছু, কিন্তু নয়নার হাবভাব দেখে আর কিছুই জিজ্ঞাসা করলো না। অবশেষে ঈশান আর নয়না বাসে এসে বসেছে। নয়না বসে আছে বাসের জানালার ধারের সিটে। তার পাশে বসে আছে ঈশান। নয়না বলল, আমাদের পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে? 6-7 ঘন্টা। আমরা এখন কোথায় যাব? এখন আমার বাসায় যাব। তারপর আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ। আমি আপনার বাসায় যাব না। আপনি আমার সাথে সোজা আমার বাসায় যাবেন, যেমনটা আপনার ইচ্ছে। আপনার মোবাইলটা দিন তো। ঈশান নিজের মোবাইলটা বাড়িয়ে দিল নয়নার দিকে। ইয়ারফোন নেই? ঈশান বলল, আপনার কোনো টেনশন হচ্ছে না? না, হচ্ছে না। ভাবছি সবাই কি রিয়াকশন দিবে। সে যাই হোক, আমার প্ল্যান আছে নিজস্ব। সেটা কেমন? সেটা আপনাকে বলবো না। ওকে। মিতা বেগম নাজিম চৌধুরীকে বলো, তুমি আমাকে নিয়ে চলো থানায়। আমি এক মুহূর্তে চিনে ফেলবো কে আমার জিয়ান, কে আমার জাহিন। তোমাকে বলেছিলাম আমার ছেলেকে ফিরিয়ে আনতে, আর তুমি আমার আরেক ছেলেকেও জেলে রেখে এসেছো। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি নিজেও কনফিউজড।
কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। অন্তর এসে বলে, আঙ্কেল, আপনি এত টেনশন কেন নিচ্ছেন? আমি এমনভাবে কেস ঘুরিয়ে দেব, আপনার দুই ছেলেই মুক্ত হবে। একটু ধৈর্য ধরুন। আর আপনারাও এমনভাবে ধরেন যেন বুঝতেই পারছেন যে জাহিন আর কে জিয়ান। মিতা বেগমের হাত ধরে বলে, আন্টি, আমার উপরে ভরসা রাখুন। আমি আপনার নির্দোষ ছেলেকে শাস্তি পেতে দিব না। আমার বুকটা খালি হয়ে গেছে বাবা। আমার ছেলেদের আমার কাছে ফিরিয়ে দাও। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ সফল হব। মেহনুর দাঁড়িয়ে আছে অদূরে। একমাত্র মেহনুরের মধ্যে কোনো হেলদোল নেই। মেহনুর নিজের পেটের উপরে হাতটা রেখে বলে, কারোর কিচ্ছু হবে না রে, শুধু হবে তোর আর আমার। তোর বাবা তো তার পাপের শাস্তি একদিন পাবেই, কিন্তু আমরা দুজন কোনো অন্যায় না করেও সারা জীবন শাস্তি পাবো। আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য তোকে এই যন্ত্রণা সহ্য করতে হবে। অন্তর চলে আসলো। আগামী শুনানি আবার রবিবার। ততদিনে আরো এমন কিছু করতে হবে যাতে করে জাহিন নিজের মুখে সত্যিটা প্রকাশ করে। যদিও সবকিছু সেভাবেই সাজানো, তবু দাবার চাল ঠিক মতো দিতে পারলেই বাজি জিতে যাব। অনিকেত সায়নাকে জড়িয়ে ধরে কাঁদছে। সায়না সযত্নে আগলে রেখেছে সবকিছু। অনিকেতকে অনিকেত বলল, আমি জানতাম আমি এতিম, এটা জেনেই আমি বড় হয়েছি। আমি এটার সাথেই মানিয়ে নিয়েছিলাম। তারপর জানতে পারলাম সুশীল সমাজের কেউ একজন আমাকে জন্ম দিয়ে এতিমখানায় ফেলে রেখে গেছে। এটা জানার পর আমি ভেঙে পড়েছিলাম। জানো, মনে হয়েছিল আমার মায়ের বোঝা ছিলাম আমি, যাকে ফেলে দিয়ে সে শুধু বেঁচে পালাতে চেয়েছে। এরপর আমি জানতে পারলাম আমার জন্মদাতা এতিমখানায় টাকা দিচ্ছে যাতে কোনোভাবে আমি জানতে না পারি তাদের পরিচয়। আচ্ছা, বলো তো, আমি কি এত খারাপ? আমাকে একটুও ভালোবাসা যায় না? আমি এত নিকৃষ্ট? জানো, ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দেই। 5 দিন আমি পড়েছিলাম হোস্টেলে। মনে হচ্ছিল পৃথিবীর জন্য আমি এক অভিশাপ। আমার চেহারা আমার কাছে ঘৃণিত মনে হচ্ছিল। আমি মরতে চেয়েও মরতে পারলাম না, শুধু তোমার জন্য পারলাম। পৃথিবীতে একজনের ভালোবাসা যথেষ্ট বেঁচে থাকার জন্য। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সায়না অনিকেতকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, কোনোদিনও না। কখনো কষ্ট পাবে না আর বা পাবে এমন মানুষদের জন্য যারা তোমার মতো ছেলে পেয়ে মূল্য দিতে পারেনি। দুর্ভাগ্য তাদের যারা তোমার মতো ছেলেকে পেয়েও হারিয়েছে। তুমি হাজারের মধ্যে না, লাখের মধ্যে একজন। একে অপরকে জড়িয়ে ধরে চুষে নিতে থাকলো একে অপরের দুঃখ। মনের মতো করে জীবন সঙ্গী পেলে। জীবনে কোনো দুঃখ সঙ্গী বা স্থায়ী হতে পারে না। জিয়ান হাঁটুতে মাথা গুজে বসে আছে। মনে মনে তার একটাই চাওয়া, এত কিছুর পরেও যেন তার প্রিয়তমাকে ফিরে পায়। হঠাৎ একজন পুলিশ এসে বলে, স্যার, আপনি কি জাহিন? জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সেটা আপনাকে কেন বলবো? আগে নাম বলুন, তারপর বলছি। তারপর মহল থেকে আপনার জন্য সুখবর আছে স্যার। জিয়ান বলো, বলুন। আমি জাহিন। পুলিশ জিয়ানের হাতে 3টা চাবি ধরিয়ে দিয়ে বলে, রাতে চুপচাপ পালিয়ে চলে যাবেন। বাইরে আপনার জন্য সব ব্যবস্থা করা আছে। রাতে 2টো বাজে বের হবেন, তখন রাস্তা ক্লিয়ার করে রাখবো। জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওপর মহল আমাকে পালাতে কেন বলছে? তাদের বলো, জাহিনকে যদি সসম্মানে বের না করে তাহলে জাহিন তাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তাদের বড় বড় রাঘব বোয়ালের পাপের তালিকা কিন্তু প্রমাণ সহ আমার হাতে আছে। যে বলো জাহিন চৌধুরী পালাবে না,
জাহিন চৌধুরী এত দুর্বল না। পুলিশ অফিসার নিজেও এবার কনফিউজড হয়ে গেল। বাইরে এসে একজন মন্ত্রীকে কল করে বলে, স্যার, কোনো পাখি টোপ গিলল না। দুজনের কথার ধরনও প্রায় সেম। শালার বুঝতেই পারতেছি না কোনটা জাহিন স্যার আর কোনটা তার ভাই। বিশাল জটিলতা। স্যার, কি করব এখন? জাহিনকে আলাদা করতে হবে, যে করেই হোক। ওই শালা মুখ খুললে আমরা বিতর্কে জড়িয়ে পড়ব। যদিও আপা আমাদেরকে বাঁচিয়ে নিবে, কিন্তু জল ঘোলা হবে। ওকে বের করে সোজা এনকাউন্টারে খতম করে দিব। ওর মাথায় 1000 পাওয়ারের বুদ্ধি। কিন্তু স্যার, কিভাবে আলাদা করব বলবে? জামশেদকে শেষ করেছে, নাকি কোনো আয়না ঘরে রেখেছে? দুজনকে সেম প্রশ্ন করবা, যে সঠিক উত্তর দিবে ওই হচ্ছে আসল। নয়না বাসায় আসলো ঠিক দুপুর 1টা বাজে। তাঁতের তৈরি জলপাই রঙের একটা শাড়ি পরা, চুলগুলো হাত খোপা করা। নিজের বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপলো নয়না। ঈশান বলে, আসলেই এটা আপনার বাসা তো? আপনার সমস্যা কি? আমাকে দেখে কি আপনার মনে হয় আমি কোনো অসহায় এতিম, অথবা রেল লাইনে পড়ে থাকা অসহায় মেয়ে যার কোনো পরিবার নেই? আপনি সবসময় ভুল মিনিং বের করেন আমার কথার। আমি বলতে চেয়েছি, আপনার বাসা ঠিকঠাক চিনে আসতে পারলেন নাকি? শুনুন, বাসায় ঢুকে আপনি একদম আপনার মুখটা বন্ধ রাখবেন। একদম মুখ খুলবেন না, চুপ করে থাকবেন। আপনাকে যা কিছু জিজ্ঞেস করুক না কেন, আপনি তবুও চুপ করেই থাকবেন। আগ বাড়িয়ে কিচ্ছু বলবেন না। সূচনা টিভি দেখছিল বসার রুমে বসে বসে। কলিং বেলের আওয়াজ পেয়ে দৌড়ে এসে দরজাটা খুলে দিল, কিন্তু তার সামনে নয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল। জাহানারা বেগম তখন পায়চারি করছিল রুমের মধ্যে। তার মাথা ঠিক নেই। বেশিরভাগ সময়ই সে কেবলই তার ছেলে নাইফকে কল্পনা করে। মাঝে মাঝে নয়না বলে চিৎকার করে ওঠে। পুরোপুরি পাগল না হলেও মাঝে মাঝে তার ব্রেন ঠিকভাবে কাজ করে না। জাহানারা বেগম ছুটে আসলেন চিৎকার শুনে। নয়না জাহানারা বেগমকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি কেমন আছো? এই অবস্থা কেন তোমার? জাহানারা বেগমের মধ্যে কোনো হেলদোল নেই। তিনি বরং অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে। নয়না বলল, আম্মু, কি হলো? কথা বলছো না কেন? কিছুক্ষণ পর জাহানারা বেগম বলেন, কে তুমি? আমাকে এভাবে ধরে আছো কেন? ঈশান নয়নার দিকে তাকালো। নয়না তখন জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আমাকে চিনতে পারছো না আম্মু? আমি তোমার সুনয়না। নয়নাকে মাহবুব তালুকদারের হাতে তুলে দিয়ে ঈশান সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। মাহবুব তালুকদার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না। নয়নাকে দেখে জড়িয়ে ধরে চোখের জল ফেললেন। নয়না সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। মাহবুব তালুকদার নয়নাকে বেশি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু বলেন, আজ রেস্ট নে, যা বলার পরে বলিস। নিজেকে একটু সময় দে কিছুটা। নীলাঞ্জনার কোলে একটা ছেলে। ছেলেটাকে নিয়ে রুমের দরজায় দাঁড়িয়ে দেখল নয়নাকে। ছেলেটা দেখতে একদম লাবিবের মতো। সারাটা জীবন চাইলেও ওই মানুষটাকে ভোলা যাবে না এই চেহারার জন্য। ঈশানকে খাবার খাইয়ে তারপর ছাড়লেন মাহবুব তালুকদার। ঈশান রওনা দিল নিজের গন্তব্যে। আজ অন্তর সারা রাত কেস স্টাডি করবে। আগামীকাল শেষ চালটা তাকে খুব সতর্কভাবে চালতে হবে। যদিও রাজা এখন তার কবলে, তবুও সামান্য ভুল হলেই যে তা কেস হেরে যেতে হবে। টুসি অনেকবার অন্তরকে কল করেছে। অন্তর মোবাইলটা সাইলেন্ট করে রেখেছে। আজ অন্য কোথাও বিন্দু পরিমাণও সময় নষ্ট করতে চাইছে না। অন্তর টুসির কল দেখে কেটে দিল। ছোট্ট একটা টেক্সট পাঠালো, আমি ব্যস্ত।
অন্তর মোবাইলটা রাখবে তখন টুসির টেক্সট আসে। ওহ, এখন আমার জন্য কোনো সময় নেই। অন্তর লিখল, তোমার জন্য যে জীবনগুলো নষ্ট হওয়ার দ্বার প্রান্তে, সেগুলোই ঠিক করার জন্য ব্যস্ত। না তুমি ওইরকম চিপ মজা করতে, আর না আজ এই সবে আমাকে জড়াতে হতো। আচ্ছা, মানুষের মনকে কি তোমার খেলার মাঠ মনে হয়? কিভাবে ওইটুকু বয়সে এমন জঘন্য খেলাটা খেলেছো? সামান্য কয়টা চকলেটের জন্য কারোর মনের সাথে হাডুডু খেললে? অন্তর নিজের ভেতর জমে থাকা রাগটা যেন উগলে দিল। টুসি আর কোনো রিপ্লাই করলো না। নয়না নিজের রুমে এসে অবাক হয়ে গেল। একদম চকচকে সবকিছু, কি সুন্দর করে গোছানো। নয়না নিজের বেডে শুয়ে চোখটা বন্ধ করে রাখলো। হুট করে আবারও উঠে এসে নিজের মোবাইলটা খুঁজতে লাগলো। ড্রয়ারে পড়ে আছে, কিন্তু মোবাইলটা বন্ধ। নয়না চার্জার খুঁজতে লাগলো। না পেয়ে নীলাঞ্জনার রুমে আসলো। নীলাঞ্জনা তখন তার বাচ্চাটাকে ফিডিং করাচ্ছে। নয়না রুমে ঢুকে অবাক হয়ে বলে, এটা তোমার বেবি? নীলাঞ্জনা বলল, হুম। বয়স কত ওর? 1.5 মাস। নয়না ফোন চার্জে দিয়ে নীলাঞ্জনার ছেলেকে কোলে তুলে নিল। কপালে গালে চুমু খেয়ে বলে, নাম কি ওর? নীলাদ্রি আহসান নীল। বাহ, নীলাঞ্জনার ছেলে নীলাদ্রি, ছোট্ট করে নীল, কি মিষ্টি দেখতে। ইচ্ছে করছে টুপ করে শুধু চুমু খাই। এতদিন কোথায় ছিলি? ট্যুরে গিয়েছিলাম। মজা করছিস? তোকে আমি চিনি, তোর তো বাসা থেকে বের হওয়ার সাহসও নেই একা। বল, কি হয়েছিল তোর সাথে? নীল ততক্ষণে ঘুমিয়ে পড়েছে নয়নার কোলে। নয়না আলতো করে নীলাদ্রিকে বেডে শুইয়ে দিয়ে ছোট মশারিটা টেনে দিল। নিজের মোবাইলটা হাতে নিয়ে অন করে বলে, এ কি, আমার মোবাইল ফাঁকা কেন? কারোর কোনো কল টেক্সট কিছু নেই কেন? জানি না, তোর মোবাইল তো পুলিশের কাছে ছিল। আশ্চর্য, তারা আমার ফোন থেকে সব ডিলিট কেন করেছে? আমি কি করে বলবো? নয়না নিজের ফোনটা নিয়ে রুমে চলে আসলো। চার্জে দিয়ে কাঁদতে লাগলো সে। তার আর জিয়ানের সব স্মৃতি মুছে গেছে। আচ্ছা, যে মানুষটা নিজের হাতে তাকে হত্যা করতে চাইলো, তার স্মৃতি মুছে যাওয়ায় দুঃখ তার হৃদয় কেন স্পর্শ করছে? মানুষ কি কেবলই বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে? নয়না জিয়ানের হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করলো, প্রিয় অপ্রিয় মানুষ, আজকের পর থেকে আপনি মনে করবেন আপনার জন্য আমি কোনোদিনও পৃথিবীতে ছিলাম না, অথবা আমি মৃত। নয়তো এরপর যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনার নিজের প্রতি করুণা হবে, আফসোস হবে, যন্ত্রণা হবে। যতদিন বেঁচে থাকবেন, আপনার মনে হবে আমাকে হারানোর মতো দুর্ভাগা মানুষ আপনি। অন্যকে দোষ দিয়ে বেঁচে থাকা সহজ, তবে নিজের কাছে নিজে দোষী হয়ে বেঁচে থাকা মৃত্যুর যন্ত্রণার চেয়েও কষ্টসাধ্য। আপনি বেঁচে থাকবেন যেভাবে সর্বহারা মানুষ বেঁচে থাকে। আপনি পাগলের মতো আমার কাছে ফিরতে চাইবেন, অথচ তখন ফেরার পথ সব বন্ধ। আমিও তখন নিজের জীবন সাজাতে ব্যস্ত, আর আপনি কেবলই দিশেহারা প্রতীক। আপনার কথা আমার মনে পড়বে। ভালোবাসার স্মৃতি ভুলে যাওয়া যায় না, তবে সেই মনে পড়াই থাকবে আমার রুহের হাই। আমার সরল ভালোবাসাকে কলুষিত করার দীর্ঘশ্বাস, কিংবা দুফোঁটা চোখের জল। আমি জানি ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু আপনি তো ক্ষমার অযোগ্য। তবুও আপনি ভালো থাকুন, তবে সেই ভালো থাকায় মিশে থাকুক দহন। নয়না সেন্ড করে দেখে মেসেজ ডেলিভারি হচ্ছে না। মোবাইলটা রেখে দিয়ে মনে মনে বলে, আপনি হয়তো ফ্লাইটে আছেন। আচ্ছা, একটা মানুষের জীবন শেষ করে কিভাবে আপনি সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন? আমার সাথে করা অন্যায়ের কথা কি আপনার একবারও মনে পড়ছে না? নয়নার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কি অদ্ভুত, সে কান্না করতে চায় না এমন মানুষের জন্য, যে মানুষ তাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিল। কান্না করতে করতে নয়না ঘুমিয়ে পড়ে।
একটা সকাল মানে একটা নতুন সম্ভাবনা। অন্তর রেডি হচ্ছে কোর্টে কোর্টে যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে সোজা কোর্টে আসলো। মাহবুব তালুকদার, মিজান তালুকদারও এসেছে। আপাতত নয়না ফিরে আসার সংবাদ সে প্রকাশ করতে চাইছে না। চৌধুরীদের শিক্ষা দেওয়ার একটা সুযোগ হাতছাড়া করতে চায় না মাহবুব তালুকদার। ইওর অনার, আসামি জিয়ান রেজা চৌধুরী নিজের হাতে তার স্ত্রীকে হত্যা করেছে। আপনার টেবিলে একটা মেমোরি কার্ড আছে, সেখানে সে নিজের মুখে এই সব স্বীকার করেছে। মাননীয় জজ সাহেব, এরকম খুনিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানানো হলো। জজ সাহেব বললেন, এদের মধ্যে জিয়ানকে? ইওর অনার, গত শুনানিতে আমি স্পষ্ট করেছিলাম, ওই যে ক্লিন শেভ করা নায়কের মতো সেজে থাকা মানুষটাই আসল কালপ্রিট। আর ওই যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আমার মক্কেল জাহিন চৌধুরী, যে কারাগারের অন্দর মহলে ধুকে ধুকে নিজেকে দুর্বল করে ফেলেছে। একজন অপরাধী প্রকাশ্যে ঘুরছে, আর একজন নিরপরাধ কারাগারে শাস্তি পাচ্ছে। আপনার কাছে আমি অনুরোধ করছি, আসল অপরাধীকে শাস্তি দিন, আর নিরপরাধ মানুষটাকে মুক্তি দিন। আইনের নিয়ম কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি পেতে পারে না। হঠাৎ করে নয়না কোর্টে ঢুকে বলে, জজ সাহেব, আমি জানি কে আসল অপরাধী। সকলে বেশ বেলা করে ঘুম থেকে ভাঙল নয়না। ঘুম থেকে উঠে দেখে জাহানারা বেগম নয়নার পাশে বসে আছে। নয়না, বলল জাহানারা বেগম। তিনি নয়নাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। কপালে গালে চুমু দিয়ে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলি মা? আমার কথা না ভেবে কেন হারিয়ে গেলি? নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে আছে। চোখের নিচে কালো হয়ে গেছে। এই কয়েক মাসে শুকিয়ে গেছে মানুষটা। নয়না জাহানারা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও আম্মু, আমার জন্য তোমার এমন অবস্থা হয়েছে। জাহানারা বেগম ছোট বাচ্চাদের মতো করে নয়নাকে জড়িয়ে রাখলেন বেশ অনেকটা সময়। এরপর বললেন, তুই উঠে হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। নয়না ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলো। তখন বেলা 10টা ছুঁই ছুঁই। নয়না চেয়ারে বসে আছে। জাহানারা বেগম নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষ করে রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখলো এখনো জিয়ানের ফোনে টেক্সট ডেলিভারি হয়নি। নিজের অজান্তেই নয়নার চোখের কোণে অশ্রু জমা হলো। আচ্ছা, মানুষ কি এমন ভাবে কারো স্মৃতি মুছে ফেলতে পারে, যেন কোনোদিন সেই মানুষটা ছিলই না? আমার জীবন থেকে আপনার স্মৃতি, আপনার অস্তিত্ব আমি এমনভাবে মুছে ফেলতে চাই যেন আপনি পৃথিবীতে কোনোদিন ছিলেনই না। আমার স্মৃতি থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলতে চাই। কেন পারি না বলুন তো? যত ভুলে যেতে চাই ততই আপনার স্মৃতি আরো প্রখর হয়ে আমাকে যন্ত্রণা দেয়। নীলাঞ্জনা নয়নার পাশে এসে বসলো। নয়নের হাতের ওপরে হাত রেখে বলল, আমাকে বল, তোর সঙ্গে কি হয়েছে? নয়না বলল, আমি বাবাকে আর চাচ্চুকে বলতে চাই। ওনারা বাসায় নেই তো, আদালতে গেছে। আজ কেস ফাইলের শুনানি। কিসের কেস? তোকে হত্যা মামলার কেস। আসামি জিয়ান রেজা চৌধুরী। নয়না অবাক হয়ে বলল, মানে? হুম, এটাই সত্যি। বড় আব্বু পাগলের মতো তোকে খুঁজেছে। এরপর হত্যা মামলা, নারী নির্যাতন মামলা ঠুকে দিয়েছে জিয়ানের বিরুদ্ধে। কিন্তু আমার কেন জানি মনে হয় জিয়ান হত্যা করতে পারে। তুই তো বেঁচে আছিস, দিব্যি সুস্থ আছিস। তুই গিয়ে সাক্ষী দিলে রেজা হয়তো ফাঁসির হাত থেকে রেহাই পাবে। তুই কি যাবি কেস তুলে নিতে? তোমার এত দরদ উঠছে কেন? মরুক, আমি সাক্ষী দেব, যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার। দেখ, রেজা এরকম ছেলে না, ও খুবই ভালো মানুষ। রেজার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছিলাম, তোকে হারানোর ভয় দেখেছিলাম। যে ভালোবাসা আর হারানোর ভয় একসময় নিজের জন্য দেখতে। নয়ন, রেজা তোর হাজবেন্ড, আমার ছোট বোনের জামাই। অতীতের কালো অধ্যায় আমি অনেক আগেই মুছে ফেলেছি। নয়না চুপ করে রইল। রাগ হচ্ছে তার, কেন যেন সহ্য হচ্ছে না এই নীলাঞ্জনাকে।
নয়না উঠে নিজের বোরখাটা বের করে পরে নিল, সাথে সুন্দর করে হেজাব বেঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। থালা মুয়ানার দেওয়া টাকাগুলো তার কাছেই আছে। নীলাঞ্জনা নয়নাকে থামালো না। নীলাঞ্জনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা সহজ, ভালোবাসার মানুষটাকে ধরে রাখা কঠিন। নয়না কোর্ট রুমে ঢুকেই বলে উঠল, জজ সাহেব, আমি জানি কে আসল অপরাধী। জজ সাহেব বলেন, সাইলেন্ট ইন দ্য কোর্ট প্লিজ। আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় এসে বলুন। নয়নাকে দেখে জাহিনের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। জিয়ান যেন তার হৃদয়ে শান্তি অনুভব করলো। দীর্ঘক্ষণ জ্বলতে থাকা অনলে যেন হঠাৎই তুষারপাত হলো। নাজিম চৌধুরীও অবাক হলেন বেশ। নয়না বলল, ইয়োর অনার, আমি সুনয়না তালুকদার। সবার কানা ঘোষা চলছে আদালতে। অন্তর অবাক হয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর মনে মনে বলল, নয়না ভাবি এতদিন পর কোথা থেকে আসলো? জাহিনের শাস্তি তো এবার আর সম্ভব না। নয়না কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, যাহা বলিব সত্য বলে দেব। আমি সুনয়না তালুকদার। আমার হাজবেন্ড জিয়ান রেজা চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। আমি হারিয়ে যাওয়ার পেছনে পাইলট রেজা চৌধুরীর কোনো হাত নেই। জিয়ান মনে মনে এইসব কল্পনা করছে। নিশ্চিত নয়না কাঠগড়ায় দাঁড়িয়ে এমনটাই বলবে। জিয়ানকে অবাক করে দিয়ে নয়না বলল, ইয়োর অনার, আমার হাজবেন্ড জিয়ান রেজা চৌধুরী নিজের হাতে আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলার রহমতে আমি হয়তো এই যাত্রায় বেঁচে ফিরেছি, কিন্তু আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জিয়ান চিৎকার করে বলে, কি বলছো এইসব? আমি তোমাকে হত্যা করব? কেন এইসব করছো? মিথ্যা কেন বলছো জান? অন্তর দ্রুত এসে বলল, প্লিজ চুপ করুন। এখন এসব আবেগ নিয়ন্ত্রণ করুন। কোনোভাবেই যেন কেউ না বোঝে এখানে কে আসল জিয়ান, প্লিজ। জিয়ান এবার হেসে বলল, আপনার হাজবেন্ড আপনাকে হত্যা করে আমাকে ফাঁসিয়েছে। নয়না ক্ষিপ্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া সংক্ষিপ্ত ঘটনা প্রকাশ করলো। সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিল ঈশান। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জিয়ান রেজা চৌধুরীকে 12 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। জিয়ান বলল, স্যার, দোষ জাহিন করেছে, তাহলে আমি কেন শাস্তি পাব? জাহিন বলল, জজ সাহেব, আমার তো কোনো দোষ নেই, আমি কেন শাস্তি পাব? নয়না একবার জাহিনের দিকে আর একবার জিয়ানের দিকে তাকাচ্ছে। খালি চোখে এদের আলাদা করার কোনো উপায় নেই। দুজনেই বলে ওঠে, ভাবি, আমি জাহিন, আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। আপনাদের মধ্যে জিয়ানকে? দুজনেই নিশ্চুপ। নয়নার সামনের দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে জিয়ানকে? দুজনে একসাথে বলে ওঠে, আমি জিয়ান। নয়না দাঁতে দাঁত চেপে বলল, যে কোনো একজন বলুন, জিয়ানকে? আবারও দুজনে একসাথে বলল, আমি জিয়ান। নয়না রেগে বলল, জজ সাহেব, দুজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন। এবার দুজনেই চিৎকার করে বলে উঠল, না, আমি জাহিন। চেহারা এক দেখে আপনারা কি আমাদের বোকা বানাতে চাচ্ছেন? আমি কিন্তু জাস্ট 1 মিনিটে জড়িয়ে ধরেই বুঝতে পারবো কে আসল কে ভুয়া। দুজনেই একসাথে হাত বাড়িয়ে দিয়ে বলো, যান, একবার জড়িয়ে ধরো। জজ সাহেব হাতুড়ি টেবিলে বাড়িয়ে দিয়ে বলো, কি হচ্ছে কি এসব? এখানে কি শুটিং চলছে? এটা কোর্টরুম, বিহেভ ইয়োরসেলফ। এই আদালত আগামীকাল দুপুর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। এর মধ্যে যমজ ভাইয়ের মধ্যে ভেদাভেদ নিশ্চিত করার আদেশ দেওয়া হলো। সবাই চলে যেতেই নয়না প্রথমে জাহিনের সামনে এসে বলল, আপনি কে? আমি প্লেন ড্রাইভার। জান, আমি তোমাকে হত্যা করব। তুমি কেন মিথ্যা বলছো আদালতে? নয়না কিছু না বলে জিয়ানের সামনে এসে বলল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল। তাহলে ভালোবাসার নাটক কেন করলেন? ভালোবাসার মানুষের দেওয়া আঘাত মানুষ সহ্য করতে পারে না। আমি কেন বেঁচে ফিরলাম বলুন তো? আমি মরে গেলেই বোধহয় ভালোই হতো। জিয়ান নয়নাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি।
আমি কোনোদিনও তোমার সামান্য ক্ষতিও করতে পারবো না। সেখানে হত্যা তো প্রশ্নই ওঠে না। বাটার মাশরুম। নয়না নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার ভালোবাসার ফাঁদে আমি আর আটকাবো না। ওপাশ থেকে জাহিন গর্জে উঠল, ছেড়ে দে আমার নয়নাকে। কোন সাহসে জাহিন আমার নয়নাকে জড়িয়ে ধরার? জিয়ান হেসে বলল, তুই ভালো করেই জানিস আমার অধিকার আছে, তুই মাঝখানে আসিস না। নয়না এই প্রথমবারের মতো খটকা লাগলো। নয়না দুজনের দিকেই তাকালো, কিন্তু সেদিন তো জিয়ানই ছিল। সে শার্ট, সেই পারফিউম, সেই প্যান্ট, সেই জুতো, সব কি কাকতালীয়, নাকি আমাকে বিভ্রান্ত করা হচ্ছে? নয়না জাহিনের সামনে গেল, একদম কাছে। নয়না বলল, আপনি তো জাহিন না, আমি জিয়ান। নয়না দূরে সরে এলো। পুলিশ দুজনকে নিয়ে যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন শত জনম পর প্রিয়তমাকে দেখতে পাওয়ার তৃপ্তি হাসি। জিয়ানের ইচ্ছে করছে ছুটে গিয়ে নয়নার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরতে। নয়না সেভাবেই দাঁড়িয়ে রইল। মাহবুব তালুকদার এসে বলেন, তুই কেন এসেছিস আদালতে? তোকে এসব কে বলেছে? আজ চৌধুরীদের একটা উচিত শিক্ষা হতো, তোর জন্য সব ভেস্তে গেল। বাবা, আমি কেস তুলে নিব মানে? আমি বেঁচে থাকতে তো তা কোনোভাবেই সম্ভব না। আমার মেয়েকে হত্যার চেষ্টা, শাস্তি তো চৌধুরীদের পেতেই হবে। নাজিম চৌধুরী নয়নার সামনে এসে বললেন, ভালো আছো আম্মু? কোথায় ছিলে এতদিন? জিয়ান নয়নার হাতটা ধরে দাঁড়িয়ে আছে। হাত ছাড়ুন। তোমার হাত ছাড়ার জন্য ধরিনি। দেখুন, এসব ফিল্মি ডায়লগে আমি আর গলবো না। নয়না, তোমার মনে হচ্ছে না এসব ফিল্মি ডায়লগ? দেখুন, আমাকে মুক্তি দিন আপনি। আপনি আর আপনার ভালোবাসা কোনোটাই আমি চাই না। যান। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? আপনার মুখে বিশ্বাস শব্দটা শুনে আত্মহত্যা করেছে। এতক্ষণে তার দাফনও হয়ে গেছে। বাটার মাশরুম, তুমি কিভাবে আমাকে এতটা ভুল বুঝতে পারো? আরে, আমি পই পই করে বলেছি তো, এইসব কিছুই আমি করিনি। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে হত্যা করার আগে নিজেকে হত্যা করব। হাত ছাড়ুন। নয়না থানায় এসে কেস তুলে নিল। অন্তর থানায় পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে জাহিন, জিয়ান দুজনেই মুক্ত। অন্তর নয়নার সামনে দাঁড়িয়ে বলে, ভাবি, এটা আপনি কি করলেন? আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করলাম। যে আপনাকে মৃত দেখতে চেয়েছিল, তার চোখের সামনে সুস্থভাবে বেঁচে থাকাটার জন্য শাস্তি। ভাবি, আপনি আসল কাহিনী কিছুই জানেন না। আপনার জন্য তীরে এসে তরি ডুবে গেল। আমি আসল নকল কিছুই জানতে চাই না ভাইয়া। আমি এইসব থেকে মুক্তি চাই। ভাবি, আপনাকে জিয়ান ভাই হত্যা করার চেষ্টা করেনি। আপনার কি আমাকে অন্ধ মনে হয়, নাকি নির্বোধ মনে হয়? আমি নিজের চোখে দেখেছি। ধরে নিলাম আমার দেখার ভুল, কিন্তু ওই শার্ট, ওই পারফিউমের স্মেল, ওই জুতো, এইসব কি ভুল? ভুল না, তবে ভুল বোঝানোর সূক্ষ্ম কৌশল। জাহিন প্রি প্ল্যান্ড ছিল সবই। আর জিয়ান ভাইয়ের ব্যবহৃত শার্ট থেকে শুরু করে সবকিছু ও ব্যবহার করেছে, যাতে করে চট করে আপনি দুজনকে আলাদা না করতে পারেন। কেন করবে এসব? মোটিভ লাগে তো কোনো একটা। আমার সঙ্গে কি শত্রুতা জাহিন ভাইয়ের? অন্তর সংক্ষেপে সবটা খুলে বলল। নয়না স্তব্ধ হয়ে গেল। কিছু সময় পর বলল, আমি বাসায় যাব, পরে কথা হবে ভাইয়া। নয়না গাড়িতে উঠে বসে বলে, ড্রাইভার, বাসায় চলো। জিয়ান বলল, কেন বাসায় যাবে? যান। নয়না পাশের সিটে জিয়ানকে দেখে বলল, আপনার সাহস কি করে হয় এখানে আসার? কে আপনি? আমি তোমার প্লেন ড্রাইভার। আমি বিশ্বাস করি না। আরে ইয়ার, আসলেই আমি তোমার প্লেন ড্রাইভার। গাড়ি থেকে নামুন। জিয়ান নয়নার কোমরটা ধরে নিজের কাছে এনে নয়নার ঠোঁটে চুমু খেয়ে বলে, আমার হৃদয়ের এই আকুলতা কি তুমি অনুভব করতে পারছো না বাটার মাশরুম? তুমি কি আমার ব্যাকুলতায় ভালোবাসা খুঁজে পাচ্ছ না? নয়না শক্ত করে জিয়ানকে জড়িয়ে ধরলো। নয়না অনুভব করতে লাগলো তার প্লেন ড্রাইভারকে। জিয়ান নয়নার মাথায় চুমু খেয়ে বলে,
অর্ধাঙ্গিনী, তুমি কি তোমার মানুষটাকে চিনতে পারলে? নয়না দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নয়নার চোখের কোণে অশ্রু টলমল করছে। জাহিন এসে বলে, জান, আমার উপরে এখনো তোমার অভিমান আছে? তুমি কি এখনো জানো না এই সব কিছু জাহিনের কাজ? জাহিনের জন্য আমাকে কষ্ট দিচ্ছ কেন, জান? নয়না ঘুরে ঠাস করে একটা চড় বসিয়ে দিল জাহিনের গালে। এটা কি করলে? যা আমার আরো আগে করা উচিত ছিল। লজ্জা লাগে না আপনার? সম্পর্কে আমি আপনার বড় ভাইয়ের বউ। নিজের ভাবির দিকে কুদৃষ্টি দেওয়ার আগে আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেল না কেন? এত জঘন্য মানুষ কি করে হতে পারে? এসব কি বলছো শোনায় না? আমি তোমার প্লেন ড্রাইভার জিয়ান রেজা চৌধুরী। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবেন না। আপনার মুখ থেকে শুনতে চাই না। সেই দিন আমাকে বোকা বানাতে পেরেছিলেন, কারণ আপনি আমাকে ওইটুকু সময়ও দেননি যাতে করে আমি অনুভব করতে পারি। আপনার জন্য আমি আমার প্রাণপ্রিয় মানুষটাকে ভুল বুঝে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আপনাকে আমি ছাড়বো না বলেই আরো একটা চড় দিতে গেলেই জাহিন নয়নার হাতটা ধরে বলে, তোর সাহস কি করে হয় জাহিন চৌধুরীর গায়ে হাত তোলার? জাহিন চৌধুরী চাইলে তোর মতো নয়নাকে পিষে ফেলতে পারে, নিহাতি ভালোবাসি বলে। জিয়ান এসে জাহিনের গালে কষিয়ে একটা চড় বসিয়ে বলে, তুই আমার ভাই না হলে তোর হাত আমি কেটে ফেলতাম। যে হাত দিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করেছিস সেই হাত আমি গুঁড়িয়ে দিতাম। জাহিন জিয়ানের দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে সামান্য একটা মেয়ের জন্য শত্রুতা করতে এসো না। আমি যদি একবার ভুলে যাই তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, তাহলে এই পৃথিবীতে তোমার অস্তিত্বই থাকবে না। জিয়ান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল জাহিনের দিকে। এই সেই ভাই যার জন্য নিজের কত শত শখ বিসর্জন দিয়েছিল। এই সেই ভাই যার প্রতিটি ইচ্ছা সে পূরণ করত। এই কি সেই ভাই যার দোষ নিজের কাঁধে নিত সব সময়? জিয়ান হতাশ কণ্ঠে বলল, আমার জাহিন কবে এত বড় হয়ে গেল, আর কবেই বা মানুষ থেকে অমানুষ হয়ে উঠল? জিয়ানের চোখের কোণে অশ্রু চিকচিক করছে। অন্তরকে আসতে দেখেই জাহিন চলে গেল। হঠাৎই একটা বাইক এলো। জাহিন মুহূর্তেই ধরা ছোঁয়ার বাহিরে। অন্তর বলল, ভাইয়া, আপনি কষ্ট পাবেন না। কিছু মানুষ ভালোবাসার যোগ্য না। আমার ভাই এটা আমি কিছুতেই মানতে পারছি না। আরো অনেক কিছুই মানতে হবে আপনাকে। জাহিনের কালো অতীত খুব শীঘ্রই সবার সামনে আসবে। মানে? আজ রেস্ট করুন, অন্যদিন বলবো। অন্তর চলে যেতেই জিয়া নয়নার হাতটা ধরে বলে, তোমাকে আমার ভীষণ প্রয়োজন, প্লিজ ছেড়ে যেও না। নয়না জিয়ানের চোখে চোখ রাখতেই জিয়ান নয়নাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। নয়না মৃদু স্বরে বলল, এটা রাস্তা। জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলে, তাহলে বাসায় চলো, প্লিজ মানা করবে না। আমাকে পেয়ে বসেছে একলা থাকার অসুখ। তুমি পাশে থেকে আমার অসুখ সারিয়ে দাও। নয়না চুপ করে রইল, কোনো উত্তর দিল না। নয়না সাইনা বলল, তুমি কি শিওর আমরা লন্ডনে সেটেল হব? তুমি কি আমার সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারবে না? দেখো, পারবো না তা নয়, তুমি সঙ্গে থাকলে আমি যে কোনো স্থানে থাকতে প্রস্তুত, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে চলে যাব চোরের মতো? কাকে বলবে বলো? এই পৃথিবীতে আমার নিজের বলতে তুমি ছাড়া আর কে আছে? আমাকে ভালোবাসবে, আমাকে জানার অপেক্ষা করবে, এমন কে আছে আর বলো? নাহিদ ভাইয়া, জিয়ান ভাইয়ার এই অবস্থায় তাকে একা ফেলে চলে যাবে? জিয়ানের আর কিছুই হবে না। সুনয়না যখন ফিরে এসেছে তখন জিয়ানকে নিয়ে আর কোনো চিন্তা নেই। ওই মেয়েকে কি করে এত ভরসা করো? গত শুনানিতে কি সাক্ষ্য দিল দেখলে না? আমার তো মনে হয় ওই মেয়েই নষ্টের গোড়া, চরিত্র খারাপ, কোনো ছেলের সঙ্গে ঢলাঢলি করে এসেছে। খোঁজ নিয়ে দেখো। এখন আসছে আমার ভাইকে ফাঁসাতে, চরিত্রহীন মেয়ে কোথাকার।
কারোর ব্যাপারে না জেনে এত বাজে মন্তব্য করা ঠিক না শাইনা। চুপ করো। আর সুনয়না এমন মেয়ে নয়। কেমন মেয়ে আমার বোঝা হয়ে গেছে। পাহাড় থেকে পড়ে কেউ বেঁচে ফেরে? আষাঢ়ে গল্প বললেই মানুষ বিশ্বাস করবে? সব বাদ দাও। একটা মেয়ে মানুষ, তাও ওর রূপ যৌবনে কোনো কমতি নেই। সেই মেয়ে এত মাস কোথায় ছিল? ওর বোনটা এক বেশ। আর এই মেয়ে আরেক। পুরো কথা শেষ করার আগেই শাইনার গালে সপাটে একটা চড় পড়ল। অনেকে চিৎকার করে বলল, আর একটা বাজে কথা বললে তোমাকে আমি শেষ করে ফেলবো। আমার বোনের সম্পর্কে এত বাজে কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে? নয়না জিয়ানের কথা উপেক্ষা করে সামনে পা বাড়ালো। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, সত্যি আমাকে একা ফেলে চলে যাবে? তোমার কষ্ট হবে না আমাকে কষ্ট দিতে? নয়না সামনের দিকে ঘুরে বলে, হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি, সারা জীবন ধরে রাখার জন্যও ধরেছি। এটা আমার অধিকার। এত নিষ্ঠুর কেন হচ্ছ অর্ধাঙ্গিনী? একটুও মায়া হচ্ছে না এই অসহায় প্লেন ড্রাইভারের জন্য? না, হচ্ছে না। উম, মায়া মরে গেছে। তুমি কি জানো, তোমার মুখ থেকে প্লেন ড্রাইভার ডাকটা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। নয়না হাতটা ভাঁজ করে বলল, আচ্ছা মিস্টার জিয়ান রেজা চৌধুরী তো এই ডাকটা ভীষণ অপছন্দ ছিল। হুট করে পছন্দ হওয়া শুরু করলেন কবে? যেদিন থেকে সুনয়না নামের হৃদয় হরণী আমার হৃদয়টা দখল করেছে, সেদিন থেকে। যাব না আমি? আমার চোখের দিকে তাকিয়ে বলো। পারবো না। বলে বলো, সাহস নেই আমার চোখে চোখ রেখে বলার। আমার চোখের কাছে হেরে যাবে তুমি। ভীতু মেয়ে। হুম, আমি ভীতু। জান, চলো না। এমন করছো কেন? কতদিন রাতে একটু প্রশান্তিতে ঘুমাতে পারিনি। আজকের রাতটা তোমাকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাতে চাই। নয়না হাঁটা শুরু করলো। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি শুধু আমার ডিয়ার বাটার মাশরুম। যত দূরেই যাও, ফিরে তোমাকে আমার কাছেই আসতে হবে। যাব না আপনার সাথে? জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বলে, না বলার কোনো অপশন নেই বাটার মাশরুম। বেশি বাড়াবাড়ি করলে রাস্তাঘাটে চুমু খেতে শুরু করব কিন্তু। নামান কোল থেকে। লোকে দেখছে। লোকে দেখলে দেখুক। আমার বউকে আমি কোলে নেব, মাথায় নেব, তাতে কার কি? লজ্জা শরম নেই? না, একদমই নেই। বইয়ের আঁচলের তলেই লজ্জা শরম সেই কবেই জমা রেখে দিয়েছি। নামান। তুমি করে বলো বউ। বাবা ভীষণ রাগ করবে এভাবে চলে গেলে। এমনিতেও তাদেরকে না জানিয়ে এই সব করেছি। জিয়া নয়নাকে নিয়ে গাড়িতে বসলো। শোনো, শ্বশুর মশাই যা করেছে, এরপর সে রাগ করবে নাকি আমার রাগ করার কথা? আমার তো তোমার সাথেও রাগ করা উচিত, কিন্তু ভালোবাসি বলেই এতদিন পর তোমাকে কাছে পেয়ে রাগটা করতে পারছি না, তুলে রাখলাম। হুম। ড্রাইভার, সোজা চৌধুরী ম্যানশনে চলো। জি স্যার। নয়না ড্রাইভারকে বলল, আঙ্কেল, ভুলে যাচ্ছেন আপনাকে স্যালারি আমার বাবা দেন। জিয়ান বলল, আমি যেটা বলেছি আপনি সেটাই করুন। চাকরি গেলে ডাবল স্যালারি সহ চাকরি দেব আপনাকে। জিয়ান নয়নাকে নিজের দিকে টেনে এনে বলে, অনেক হয়েছে, প্লিজ এবার থামো। আমি খুব ক্লান্ত। বলেই নয়নার কাঁধে মাথা রাখলো। তুমি জানো, সেই দিন রাতে আমার বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল তোমাকে খুঁজতে বের হয়ে। হয়তো আর কোনোদিনও আমাদের দেখাও হতো না, যদি সেই দিন বেঁচে না ফিরতাম। নয়না জিয়ানের ঠোঁটের ওপরে আঙ্গুল রেখে বলে, তোমাকে আমি এই জীবনে আর হারাতে চাই না। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে হারাতে চাই না বাটার মাশরুম। জিয়ান নয়নাকে নিজের সাথে আগলে রাখলো পুরোটা রাস্তা। এত ঝড় ঝাপটার পর দুজন পাশাপাশি আসতেই যেন সব কষ্ট, সব দুঃখ বিলীন হয়ে গেছে। মনের মধ্যে এমন এক ফিলিংস হচ্ছে যেন কখনো কিছুই হয়নি। সাময়িক বিচ্ছেদ কি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় কয়েক গুণ? রাত 1টায় গাড়ি এসে থামলো চৌধুরী ম্যানশনে। বাড়ির প্রায় সবাই তখন গভীর ঘুমে, শুধু জেগে আছে
নাজিম চৌধুরী। জাহিন পুরো সত্যিটা জেনে সে ভেতর থেকে ভেঙে পড়েছে। কিভাবে সবাইকে বলবে জাহিন সুনয়নাকে হত্যার চেষ্টা করেছিল? আমাদের জাহিন কিভাবে এমনটা হলো? বারান্দায় পায়চারি করছেন তিনি। গাড়ির শব্দ শুনে নিচে চলে আসলেন। নিচে এসে মেইন দরজাটা খুলে দাঁড়ালো। জিয়ান আর নয়না গাড়ি থেকে নেমেই দেখে নাজিম চৌধুরী সামনে দাঁড়িয়ে আছে। জিয়ান ছুটে এসে নাজিম চৌধুরীকে জড়িয়ে ধরে। নাজিম চৌধুরী জিয়ানকে জড়িয়ে ধরেন। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে রাখে কিছুক্ষণ। নাজিম চৌধুরীর চোখের কোণে খানিকটা অশ্রু এসে ভিড় জমিয়েছে। নাজিম চৌধুরী জিয়ানকে বলেন, তোর মা চোখের নিচে কালি বসিয়ে ফেলেছে, তোর ফেরার অপেক্ষায় কেঁদে কেঁদে। বাবা, সত্যের জয় একদিন হবেই, হয়তো একটু আগে, নয়তো একটু দেরিতে। তবে কষ্টটা কোথায় জানো বাবা? নিজের রক্তের ভাইয়ের জন্য এতগুলো মানুষ কষ্ট পেল, অথচ এখনো ওর মধ্যে কোনো অনুতাপও নেই। যেদিন অনুতপ্ত হবে সেদিন খুব দেরি হয়ে যাবে। তোরা রুমে গিয়ে ফ্রেশ হ, আমি একজন সার্ভেন্টকে ডেকে তুলে তোদের জন্য খাবার পাঠাচ্ছি। নয়নার মাথায় হাত বুলিয়ে বলেন, আমাকে ক্ষমা করে দিও মা, আমার ছেলের জন্য তোমাকে না জানি কত কি সাফার করতে হয়েছে। বাবা, আপনার তো কোনো দোষ নেই, নিজেকে দোষী ভাববেন না, যা হওয়ার হয়ে গেছে, সেসব এখন অতীত। নয়না আর জিয়ান রুমে আসলো। এতদিন পর নিজেদের রুম। এই ঘর জুড়ে রয়েছে কত সুখ দুঃখের স্মৃতি, কত পাওয়া না পাওয়ার গল্প। জিয়ান দরজা লক করে সোজা নয়নাকে জড়িয়ে ধরলো। এতদিন পর প্রিয় পুরুষের স্পর্শে নয়না লজ্জায় নুয়ে পড়ল। শাইনা নিজের গালে হাত দিয়ে বসে আছে, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। অনিকেতের দিকে তাকিয়ে বলে, সামান্য একজন পরিচিতা মেয়ের জন্য এই অবস্থায় আমার গায়ে হাত তুললে? ওই মেয়ে তোমার কাছে এত ইম্পর্টেন্ট? তাহলে ওই মেয়েকে এনেই সংসার করো। আমি থাকবো না তোমার সংসারে। তুমি শুধু আমাকে আঘাত করনি, আমার সাথে সাথে আমার অনাগত সন্তানকেও আঘাত করেছো। যাও, নিজের বন্ধুর বউকে এনে সংসার সাজাও, এতই যখন দরদ। তাহলে আমার সাথে কি? অনিকেত চিৎকার করে বলে, শাইনা, মুখ সামলে কথা বলো। হাত উঠিয়েও আবার গুটিয়ে নিল অনিকেত। থামলে কেন? ডাক্তার অনিকেত মাহমুদ তার আসল রূপ দেখাক একটা বাইরের মেয়ের জন্য। ও, কোনো পুরুষ হয়ে বইয়ের গায়ে হাত তোলে জানেন? চরিত্রহীন পুরুষ কিংবা কাপুরুষ। শাইনা বাইরের মেয়ে না, ওর ও আর বাজে মেয়েও না। শাইনা সুনয়না আমার বোন, আমার রক্তের বোন। আমার বোনকে নিয়ে একটাও বাজে কথা আমি সহ্য করব না। তোমার মতো একজন এডুকেটেড মেয়ের চিন্তা ভাবনা এত চিপ আমি ভাবতেও পারছি না। নিজে একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের ব্যাপারে এত জঘন্য কথা বলতে তোমার একটুও বাধলো না? নিজেকে ওই মেয়ের জায়গায় কল্পনা করো। তোমার মতো মেয়েরাই মেয়েদের শত্রু, যারা ধর্ষককে না, ধর্ষিতা নারীকে অপবাদ দেয়। শায়না নিজের ভুল কিছুটা বুঝতে পারল, অনুতপ্ত হয়ে বলে, সরি। অনিকেত বলে, সরি? খুন করে সরি বলে মৃত মানুষটা জীবিত হয়ে যায়? কথা হলো ধারালো ছুরি, কথার আঘাতে মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হয়। সুনয়না তোমার রক্তের বোন কি করে হলো? তুমি তো এতিম, তোমার তো কেউ নেই, তুমি তো নিজেই জানো না তোমার বাবা মাকে। তাহলে সুনয়না তোমার রক্তের বোন কি করে হলো? অনিকেতের টনক নড়ল সবে, কথার তেজে মুখ ফসকে সত্যিটা বের হয়ে গেছে। এখন কি করবে? মিথ্যে বলবে নাকি সত্যিটা বলে দেবে শাইনাকে? কি হলো, কি ভাবছো? উত্তর দাও। সুনয়নার সাথে তোমার কিসের সম্পর্ক? তোমার আর ওর মধ্যে রক্তের সম্পর্ক কি করে আসতে পারে? ওর তো কোনো ভাই বোন কিছুই নেই।
অনিকেত শায়নার হাতটা ধরে সোফায় বসালো, নিজে বসে পড়ল ফ্লোরে। শায়নার হাতটা ধরে বলল, আমার তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি। তোমারও আরেকজন মেয়ের ব্যাপারে সবটা না জেনে এভাবে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক হয়নি। অনি, আমি এসব শুনতে চাই না। আমি জানতে চাইছি তোমার আর সুনয়নার মধ্যে সম্পর্ক সম্পর্কে কি আসলে। সত্যটা বলো আমাকে। কিছু সত্য প্রকাশ করতে নেই। আমিও এই সত্যিটা চেপে যেতে চাইছি, শাইনা। অনি, আমি জানতে চাই। আমাকে বলতে হবে এই রহস্যের পেছনে কি সত্য লুকিয়ে আছে। আমি তোমাকে একদিন বলেছি আমার কাছে কোনো কিছু লুকাবে না। তোমার সব সত্য জানার অধিকার আমার আছে। আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার সুখ দুঃখ ভালো খারাপ সবটা শোনার অধিকারিনী। ছাড়ুন আমাকে। আমাকে স্পর্শ করবেন না। আমার হাত ছাড়ুন, নয়তো চিৎকার করব। করো চিৎকার দেখি, তোমার গলায় কত জোর। নীলাঞ্জনা লাবিবের গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, আমার গলার চেয়ে হাতের জোর বেশি। আপনার মতো মানুষের জন্য হাতের জোর প্রয়োজন, গলার জোর না। রাতুল তেড়ে এসে বলে, এত বার বেড়েছে তোর? আমার সন্তান আমাকে ফিরিয়ে দিতে হবে। আজ আপনার মনে পড়ল এটা আপনার সন্তান? যখন গর্ভে ছিল তখন কোথায় ছিলেন? দেখো নীলাঞ্জনা, আগে যা হয়েছে সেসব ভুলে যাও। মানুষের জীবনে কত ভুল ত্রুটি হয়, এইসব ধরে রেখে জীবন চলে না। তুমি আমার কাছে ফিরে এসো। আপনি হয়তো বলে যাচ্ছেন আমরা প্রেমিক প্রেমিকা না, যে আপনার সাথে ব্রেকআপ হয়েছিল আবার প্যাচ আপ করে নিব। আপনি আমার প্রাক্তন হাজবেন্ড, যার সাথে আমার লিগালি ডিভোর্স হয়েছে। আপনার কাছে ফিরে যাওয়ার কোনো অপশন আমাদের ধর্মে নেই। লাবিব এবার তেলে আসলো নীলাঞ্জনার দিকে। মাতুয়াইল শিশু ও মাতৃ ইনস্টিটিউটের ইমার্জেন্সি বিভাগের বাহিরে বকুলতলায় দাঁড়িয়ে বাকবিতণ্ডায় লিপ্ত দুজনে। আশেপাশে অনেকেরই ভিড় জমিয়েছে। একজন ডাক্তার এসে বলে, এখানে কি হচ্ছে? হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে এইসব করা অপরাধ, আপনারা জানেন না? নীলাঞ্জনা বলল, সরি স্যার। নীলাঞ্জনা তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিল, সেখানেই লাবিবের সাথে দেখা। নীলাঞ্জনা লাবিবের দিকে তাকিয়ে বলে, মানুষ বলে না ভুল শুধরে নিতে হয়, ভুল থেকে শিক্ষা নিতে হয়। কিছু ভুল থাকে যা কখনো শোধরানোর সুযোগ থাকে না। সেই একটা ভুল মানুষকে পুরো জীবন বয়ে বেড়াতে হয়। আপনি আপনার সেই ভুল, যে ভুলের মাসুল মৃত্যু পর্যন্ত দিয়ে যেতে হবে। নয়না রুমে এসে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আলমারি খুলতেই অবাক হলো, যে জিনিস যেভাবে ছিল ঠিক সেভাবেই রাখা। হাত বাড়িয়ে একটা কটনের থ্রি পিস বের করে নিল। জিয়ান নয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই মুহূর্তগুলো আমার কাছে স্বপ্নের মতো লাগছে বাটার মাশরুম। মনে হচ্ছে চোখ খুলেই স্বপ্ন ভেঙে যাবে। নয়নার সামনের দিকে ঘোরে। জিয়ানের কথা উপেক্ষা করে বলে, আচ্ছা, আমার ফোনটা তো এই বাসায় থাকার কথা ছিল, কিন্তু আমার বাসায় কি করে গেল? তোমার ফোন তো ড্রয়ারে ছিল। তোমাকে খুঁজে না পেয়ে আমি কল করেছিলাম, তখন খেয়াল করলাম রুমেই বাজছে। তাহলে ফোন আমার বাসায় কিভাবে গেল? তোমার বাবা হয়তো নিয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সেদিন তুমি মায়ের কাছে মিথ্যে কেন বলেছিলে? বের হওয়ার সময় কেন বলেছিলে তুমি তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছ? সেদিন আমার কাছে একটা পার্সেল আসে, সেখানে একটা নীল শাড়ি, সাথে কিছু অর্নামেন্টস আর একটা চিরকুট থাকে, যাতে লেখা ছিল, তুমি চাও না কেউ জানুক আমরা সাজেকে যাচ্ছি, তাই উপস্থিত মিথ্যা বলেছিলাম। জিয়া নয়নাকে জড়িয়ে ধরে বলে, একটা ভুল ধারণায় কি থেকে কি হয়ে গেল। তোমার ভাই একটা সাইকো। সত্যি সত্যি যদি প্রেম থাকতো, তার জন্য এমন করতে হবে? একদম পাগল তোমার ভাই। আমি কতবার বলেছি আমার কথা তুমি শোনোনি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের জাহিন এত কিছু করতে পারে। এবার তো জানোই
সে কি কি করতে পারে। এবার তাকে আটকাতে না পারলে আরো বড় কিছু করবে। জিয়ান নয়নার কপালে চুমু দিয়ে বলে, সে সুযোগ আর দেব না। জিয়ান নয়নাকে কোলে বসিয়ে নয়নার চুল নিয়ে খেলা করছে। নয়না যতই স্বাভাবিক হতে চাচ্ছে কিন্তু পারছে না। তার হৃদযন্ত্র কেমন যেন দ্রুত ওঠানামা করছে। শরীরের তাপমাত্রাও মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। জিয়ান নয়নার কাঁধের চুলগুলো সরিয়ে নয়নার কাঁধে আলতো করে চুমু দিতে লাগলো। নয়না ঈষৎ কেঁপে উঠল, সরে যেতে চাইলো জিয়ানের কাছ থেকে। জিয়ান নয়নাকে আরো শক্ত করে নিজের সাথে আঁকড়ে ধরে বলে, আজ আর পালানোর কোনো পথ নেই ওয়াটার মাশরুম। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আজ হবে না মিস্টার প্লেন ড্রাইভার। হবে না কেন? আমার আজই চাই, এক্ষুনি চাই। প্লিজ জান, না করো না। আমাকে একটু তোমার মাঝে হারিয়ে যেতে দাও। নয়না জিয়ানের কানে মুখে কিছু বলল। জিয়ান মুখ গোমড়া করে বলল, মানে? আমাকে জেল থেকে আজ ছাড়িয়ে আনলে কেন? আর 4 দিন পরেই আনতে। নয়না উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে হাসতে লাগলো। কতদিন পর মন খুলে হাসছে নয়না। জিয়া নয়নার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই চেহারা, এই হাসি ছাড়া বড্ড অপূর্ণ। নয়না হাসতে হাসতে বলল, আমি ভুল করে ফেললাম। ধুর, আপনি আর 4 দিন শ্বশুরবাড়ির আপ্যায়ন নিয়েই আসতে পারতেন। আহা, কি যে করলাম আমি। হুম, এভাবে তোমাকে কাছে পেয়েও দূরে থাকার চেয়ে ওই শ্বশুরবাড়িই ভালো ছিল। আহা গো আমার স্বামী, আপনার মতো মাথায় তো ওইসব চলে না যে এত হিসেব কষবো। চলে না কেন? এত হ্যান্ডসাম বর চোখের সামনে দেখলেই তো ঝাঁপিয়ে পড়ে চুমুটুমু খাওয়া শুরু করার কথা। রসকসহীন বউ জুটেছে কপালে। নয়না জিয়ানের সামনে এসে জিয়ানের ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে সরে গেল। জিয়ান চোখ ছোট করে নয়নার দিকে তাকিয়ে বলে, এটা কি হলো? হ্যান্ডসাম বরকে চুমু খাওয়া হলো? এটাকে চুমু বলে না, এটাকে টোপ বলে। এখন আমার চুমু খাওয়ার ক্রেভিং আরো হাজার কোটি গুণ বেড়ে গেছে। চুমু খেতে দিতে পারি, তবে শুধু চুমু পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে মিস্টার প্লেন ড্রাইভার। জিয়ান নয়নাকে টেনে নিজের কাছে এনেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি ছোটবেলা থেকে মরিয়া হয়ে নিজের বাবা মায়ের পরিচয় খুঁজে গেছি শুধুমাত্র একটা প্রশ্ন করার জন্য, কেন আমাকে জন্ম দিল? কেন জন্ম দিয়ে একা ছেড়ে দিল এই পৃথিবীতে? এই সব প্রশ্নের ভার আমাকে রাতের পর রাত জাগিয়ে রাখতো। কত কেঁদেছি জানো, যখন মেডিকেলে ভর্তি হলাম। সবার বাবা মা আসতো, কত আদর স্নেহ করত। আমি নিজেকে আড়াল করে রাখতাম, কারোর সাথে মিশতাম না। কারণ এতিম শব্দের সাথেই জুড়ে আছে অবহেলা। এতিম শুনলে সবাই কেমন তুচ্ছ তাচ্ছিল্য করত। ছোটবেলা থেকেই এসব সহ্য করে বড় হয়েছি। এই পৃথিবীতে 4জন মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, রেজা, নাহিদ, লাবিব আর নাজিম আঙ্কেল। কলেজ লাইফটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে। আমি আজ ডাক্তার, তাতেও সবচেয়ে বড় অবদান জিয়ানের। আমার মেধা ছিল কিন্তু টাকা ছিল না। মেডিকেলে যাদের সাথে পড়াশোনা করেছি সবাই ভাবতো আমি ইগোস্টিক, অহংকারী। অথচ ওইসব ছিল নিজেকে আড়াল করার জন্য। কারোর সাথে মিশতাম না, একা থাকতাম, কথা কম বলতাম। মনের মধ্যে ভয় থাকতো, কেউ যদি জেনে ফেলে আমার কোনো পিতৃ পরিচয় নেই, তাহলে কেউ আমাকে মূল্য দেবে না। সারা জীবন এই ভয় আমার মনের মধ্যে জেঁকে থাকতো। তোমাকে বিয়ে করতে চাইনি, কারণ জানতাম তাও তারাও আমাকে অপমান করবে, ছোট করবে। এই শহরের মানুষ খুব দয়াশীল, তবে সেটা শুধু মৌখিক। বাস্তবতা ভিন্ন। জানো, কদিন রাতে না খেয়ে থেকেছি, কতদিন এক জুতো পরে কাটিয়েছি। খালি পায়ে হাঁটতাম সারাক্ষণ, শুধু ক্লাসে যাওয়ার সময় পরে যেতাম। ক্লাস শেষে আবারও খুলে রেখে দিতাম। একটা শার্ট, একটা প্যান্ট কেটে গেছে বছর।
কখনো আমি হাত পেতে কারোর কাছেই কিছু চাইনি। জানো, সেদিন যখন জানতে পারলাম আমার পিতা এই শহরের স্বনামধন্য একজন ব্যক্তি, যার টাকা পয়সা নাম খ্যাতির কোনো অভাব নেই, সেই পরিবারের অবৈধ সন্তান আমি। তুমি বলো, আমি কি বলেছি আমাকে জন্ম দিতে? আমি কি বলেছি আমাকে পৃথিবীতে আনতে? তাহলে কেন আনলো বলো? পরিচয় দিতে পারবে না, নাম দিতে পারবে না, তাহলে জন্ম কেন দিল? সাইনা কান্না করছে। একটা মানুষের হাসি খুশি মুখোশের আড়ালে কতটা গভীর ক্ষত লুকিয়ে রেখেছিল। সাইনা অনিকেতের হাত ধরে বলে, সুনয়নার বাবা তোমারও বাবা? অনিকেত মাথা নেড়ে সম্মতি জানালো। জানো, ওই মানুষটা সেই দিন এতিমখানার পুরনো কর্মচারী দুজনকে টাকা দিয়ে গেছে, যাতে করে সত্যিটা আমি জানতে না পারি। তার মানে সে জানে আমি তার সন্তান। আচ্ছা, মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? তাহলে তোমার মা কে? ওই মহিলা, সুনয়নার মা। হুম। কেয়ারটেকার আমাকে সব সত্যিটা বলেছে। উনি 6 মাস পর্যন্ত আমাকে ফিডিং করাতে আসতেন। তাহলে তোমাকে পরিচয় দিতে কি সমস্যা ওনার? ওনারা তো হাজবেন্ড ওয়াইফ। তোমার উচিত ওনার মুখোমুখি হওয়া। কিছু সত্য না জানাও ভালো। কিছু সত্য জানার পর সব সত্য মিথ্যা হয়ে যায়। কিছু সত্য মুখোমুখি হওয়ার পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক অধ্যায়।